ওকে দেখেন, টেকনিক্যালি এসইও পার্টগুলো করতে হইলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা ওয়েবসাইট লাগবে। যেহেতু এসইও আমরা করতেছি, সেই জন্য আমাদের ফার্স্ট থিং ফার্স্ট একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইট বানাতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হইলো একটা ডোমেইন লাগে, একটা হোস্টিং লাগে। তো ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস বলেন তো? ডোমেইন, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ডোমেইন বলে, ঠিক আছে। আর হোস্টিং কি? যেখানে আমরা ওয়েবসাইট রাখি। তো একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, যেমন ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, এগুলো থাকে না? তো এগুলো তো একটা স্টোরেজে রাখতে হয়। সো ওই স্টোরেজের কাজই হইলো কি, হোস্টিং এর কাজ। ঠিক আছে, এখন ওগুলা পারচেস করতে হলে তো অবশ্যই ডলার দিয়ে পারচেস করতে হবে অথবা টাকা পয়সা দিয়ে পারচেস করতে হবে। আমাদের তো আর এখন ওগুলা করা সম্ভব না। সো ওগুলা কখন করব, যখন আমরা নিজের একটা বিজনেস খুলবো, ওই বিজনেস পারপাস আমরা ওগুলাই করবো। সো আমাদের তো এখন কোনো বিজনেস না, আমরা জাস্ট প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যেটা ব্যবহার করব সেটা হলো pantheon.io, নাম শুনছেন? হুম, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, এই ওয়েবসাইটগুলো বানাইতে পারি এটার ভিতর দিয়ে। তো এই জিনিসটা কি হয়, এখান দিয়ে বানাইলে আপনি ইন্ডেক্সিং বাদে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা জিনিস দরকার সব কিছু কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আর ওইটা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? সো ওই জিনিসটা আসলে ওইখান থেকে বানাইলে আমাদের কি কি হবে না, ইন্ডেক্স হবে না ওয়েবসাইটটা, মানে গুগলে সার্চ করলে পাবে না। কিন্তু ওইটা বাদে যে ওয়েবসাইটের ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এগুলো আসলে কিভাবে কাজ করে, ডেভেলপমেন্ট কিভাবে করতে পারবেন, সব কিছু ওইখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার? তো ওইখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আজকে, pantheon.io, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হলো আমার ই, আপনি আপনারটায় যাবেন। তো এইখানে যেই আইকনটা আছে না, এই আইকনে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে লগ ইন উইথ ইমেল দিবেন না, ডিরেক্ট কানেক্ট উইথ গুগল দিবেন। তাহলে আর আপনার ওই যে ম্যানুয়ালি ইউজার নেম, পাসওয়ার্ড, নাম, এই জিনিসগুলো দিতে হয় না। ওকে? আর এই যে ইমেল ক্রিয়েট করছেন না, ইমেল কখনো এরকম ভাবে ক্রিয়েট করবেন, এটা হলো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। যে আবির দিছেন 08/08/2004, এটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। ইমেল ক্রিয়েট করবেন, দেখবেন যে আচ্ছা এখন আপনার আবির নামে তো অনেক ডোমেইন আছে, কারণ আপনি বলতে পারেন যে আমি এখন কিভাবে এই নাম্বার ছাড়াই করতে পারবো। তো আপনি একটা কাজ করবেন, contact.abir@gmail.com, এই ডোমেনটা খুঁজেন। info.abir@gmail.com। তো এই ইমেলের ভিতর নাম দেখলেই, ডোমেন নেম দেখলেই মানুষ বুঝবে যে এখানে আপনার সাথে যোগাযোগ করার, মানে এটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে হবে। এটা হলো একটা প্রফেশনালিজম বোঝায়, তাই না? আর আপনি যে এরকম একটা নাম্বার দিচ্ছেন, এটা কি কোনো প্রফেশনালিজম বোঝায়? বুঝতে পারছেন? সো ডিজিটাল মার্কেটিং করবেন, এসইও করবেন, অনেক ক্লায়েন্টের সাথে আপনার কথা হইতে পারে, অনেক ক্লায়েন্টের সাথে মেইলিং করতে হইতে পারে। তো তারা যদি এই ধরনের জিনিস দেখে, এখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আইসা পড়ে। তো প্রত্যেকটা বিষয়ে আপনারা যখন আপনার ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারে আপনার প্রফেশনালিজম দেখাইতে হবে। তাহলে আপনার উপর তার বিশ্বাস বাড়বে যে যে মানুষটা এত সুন্দরভাবে সবকিছু গুছাই টুছাই করতেছে, তার মানে সে প্রফেশনাল। তাকে যদি আমি কাজটা দিতে দেই, আস্থার সাথে কাজটা দিতে পারবে, আর সেখান থেকে একটা বেটার আউটপুট পাওয়ার আশা রাখবে সে। আর শুরুতেই যখন দেখবে যে আপনার ফার্স্ট ইমপ্রেশনে যদি তাকে খারাপ লাগে আপনাকে, তাহলে কিন্তু আসলে সে কাজ করতে চাবে না বা আগাতে চাবে না। ব্যাপারটা বুঝতে পারছি? এইটাই। কন্টিনিউ দেই। আর এখানে দিচ্ছেন নেম শুধু আবির। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবেন, জিমেল অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, বর্তমানে আপনার ফুল নেম অ্যাজ পার এনআইডি কার্ড, এনআইডি কার্ড হয়েছে? হ্যাঁ, অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী আপনি ওই নামগুলো দিবেন। প্লাস এনআইডি কার্ডের যে ডেট আছে, বার্থডে, ইয়ার, এগুলা দিবেন।
কেন দিবেন? কারণ হলো ইনকেস যদি অ্যাকাউন্ট কোনো রিকভারি করতে হয়, কোনো সমস্যা হয়, তখন আপনার ওই আইডেন্টি ভেরিফিকেশন যাবে। ওই আইডেন্টি ভেরিফিকেশন করার সময় যে আইডেন্টি আপনি ওই পাসপোর্ট বলেন, এনআইডি বলেন বা ড্রাইভিং লাইসেন্স বলেন, এগুলো যে আপলোড করবেন, ওগুলোর সাথে যদি আপনার প্রোফাইল নেম এগুলো যদি ডিসম্যাচ করে, তাহলে কিন্তু ভেরিফিকেশন ফেইলড হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা হারাই যাবেন। সো ফেসবুক থেকে শুরু করে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সব কয়টাই কী করবেন, অ্যাজ পার এনআইডি কার্ড ইনফরমেশন ব্যবহার করবেন। কেমন? আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আসলে অত ম্যান্ডেটরি না, কারণ এটা জাস্ট আমরা টোটালি প্র্যাকটিস পারপোজই করতেছি। তো এখানে দেওয়ার দরকার নেই। যেগুলো হইলো আপনার সেন্সিটিভ মানে সোশ্যাল মিডিয়া বা প্রফেশনাল জায়গায়, সেই জায়গায় ব্যবহার করবেন। লিঙ্কডইন। আচ্ছা, এখন ফার্স্ট নেমে আবির দেই। আবির আপনার ফুল নেম কি? হুম? বরকো। আচ্ছা, স্পেলিংটা বলেন তো। BOARKNDAZ, বরকন দাস। আচ্ছা ঠিক আছে, আবির বরকন দাস। ওকে, কান্ট্রি বাংলাদেশ। এখানে আপনার রোল দিয়ে দিবেন আইটি অপারেশন, মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ প্রফেশন। সো সাধারণত একটা অ্যাকাউন্ট যেভাবে আমরা খুলি সেইভাবেই করব। আচ্ছা, এইখানে একটা অপশন আছে। এই যে একটা অপশন দেখাইতেছে যে অপ্ট ইন ফর কমিউনিকেশন, এই যে এইটার মানে কি জানেন? জানেন না? ওকে ঠিক আছে। তো এইটার মানে হইলো এখানে বলছে যে অপ্ট ইন ফর কমিউনিকেশন। ইমেল মার্কেটিং এর দুইটা টার্ম আছে। এটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, ইমেল মার্কেটিং। আর ইমেল মার্কেটিং এ অপ্ট ইন অপ্ট আউট দুইটা টার্ম আছে। সো এই টার্মটা কি, আপনি যখন এখানে চেক মার্ক করবেন তখন আপনি নিজ ইচ্ছায় ওদের কাছ থেকে ওদের যত ধরনের প্রোডাক্ট, সার্ভিস, ইভেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের যে মেলগুলো আছে সেগুলো সে আপনাকে পাঠাবে, এটা যদি আপনি চেক মার্ক করেন। আর অপ্ট আউট হলো আপনি যখন আনসাবস্ক্রাইব করবেন, ইমেলের ভিতর থেকে ওদের মেইল আপনি পাইতে চাচ্ছেন না, ওইটা যখন আনসাবস্ক্রাইব করবেন তখন ওইটাকে অপ্ট আউট বলে। সো এখানে আপনি যখন চেকমার্ক করে দিলেন, তার মানে কি এদের কাছ থেকে আপনি প্রমোশনাল মেইল পাবেন। আর যদি এটা না চেকমার্ক করেন, তারা কোনোদিনই আপনাকে কোনো মেইল পাঠাইতে পারবে না। আর এই ইমেল মার্কেটিং এর কিছু ল আছে। এই ল যদি না থাকতো তাহলে দেখতেন যে প্রত্যেকটা কোম্পানি আপনাকে প্রত্যেকদিন হাজার হাজার মেইল পাঠাইতো। সো একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বাইরে যদি আপনাকে মেইল পাঠায় কোনো কোম্পানি আপনার ইচ্ছার বিরুদ্ধে, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন। অস্ট্রেলিয়ান ল, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, অনেক ধরনের ল আছে। তো যাই হোক, এটা ইমেল মার্কেটিং ক্লাস না, জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম, মনে রাখেন। তো এটা আমি চেকমার্ক করবো না, কন্টিনিউ দিই। তো দেখেন চেকমার্ক করা ছাড়াও আমার কন্টিনিউ হইতেছে। তো আমাদের একটা মাইন্ডে ধারণা হয়ে গেছে যে অনেক ক্ষেত্রে ওই যে চেকমার্ক না করলে যে কন্টিনিউ হয় না, তাই আমরা এটা পড়ি না, না পড়েই আসলে চেকমার্ক করে দিই। কিন্তু কিছু কিছু জিনিস আছে, এই যে অপ্ট ইন আর অপ্ট আউট, বুঝতে পারছেন? তো এটা ক্লোজ করে দিই। তো এইখানে হইলো আমরা যেটা এতক্ষণ ক্রিয়েট করলাম, এটা হইলো আপনার প্যান্থিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটার ভিতর সাইন আপ করলাম। তো এটা হলো প্যান্থিয়নের ড্যাশবোর্ড। এখানে আপনি ফ্রিতে কি করতে পারবেন, দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এই যে দুইটা, হ্যাঁ, তার মধ্যে আমি কি এখনো একটাও ওয়েবসাইট ক্রিয়েট করি নাই। আচ্ছা, এখান থেকে কি করবো, এই যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইটে আসা দেখেন ওয়ার্ডপ্রেস ড্রুপাল কাস্টম আপ স্ট্রিম। সো ইজিলি ম্যানেজ ডিজাইন অ্যান্ড আপডেট ফর মাল্টিপল সাইটস ফ্রম এ সিঙ্গেল কোড বেস। সো এইখানে যদি আপনি কোডের মাধ্যমে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান ম্যানুয়ালি, তো এখান থেকে করতে পারবেন। ড্রুপাল, ওয়ার্ডপ্রেস, ও এগুলো আসলে কি সিএমএস সিস্টেম মানে জানেন, বলেন তো? সিএমএস সিস্টেম, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, এগুলো এক একটা সিএমএস সিস্টেম, ঠিক আছে? সো সিএমএস মানে কি বলতে পারেন না? আচ্ছা, তাহলে এটা একটু জানা রাখেন, এটা লাগবে আপনার জানা, যে সিএমএস এর ফুল মিনিং হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি? এই যে দেখেন যে আমরা ওয়েবসাইট যে তৈরি করি, এই ওয়েবসাইটগুলো কি হয় যে ম্যানুয়ালি কোডিং এর মাধ্যমে করতে হয়। যেমন এখানে লাগে পিএইচপি, লারাভেল, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস। সো এই বিভিন্ন কোডের সমন্বয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়, যদি আমি র কোড করে ওয়েবসাইট তৈরি করতে চাই। তো এখানে একটা সমস্যা কি, যে আমজনতা যারা আছি, আপনি আমি যারা এই যে কোডিং পারি না, ডেভেলপমেন্ট পারি না, সো তাদের কিন্তু একটা, তারাও তো চায় একটা ওয়েবসাইট তৈরি করতে।
তাই না? সো কোডিং না জানলে তো আর এটা সম্ভব না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য সিএমএস সিস্টেমটা আনা হয়। সো সিএমএস সিস্টেমের যে জিনিসটা, যে ধরেন এটা হলো আমার একটা ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইটে দেখবেন যে একটা হেডার সেকশন থাকে। যেমন এতটুক একটা হেডার সেকশন। এই যে এতটুক কি হেডার সেকশন। তারপর এতটুক হয়তো বা কোনো কলাম বা প্যানেল। ঠিক আছে? আচ্ছা। এরপরে এই যে লেখা যেটা আছে না, এটা হলো হেডিং সেকশন, এটা হলো প্যারাগ্রাফ সেকশন। সো এটা একটা হেডিং। আর এই হেডিং এর ভিতর মনে করেন 3টা আছে, কন্টেইনার আছে। এই কন্টেইনারের ভিতর মনে করেন এই যে একটা ইমোজি বসানো যাইতেছে, একটা টেক্সট বসানো যাইতেছে, এখানে প্যারাগ্রাফ বসানো যাইতেছে। ঠিক আছে? তো এগুলো যদি আমরা করতে চাইতাম তাহলে ম্যানুয়ালি কোডিং এর মাধ্যমে ওই যে প্যারাগ্রাফ হইলে পি দিয়ে তারপর ওইটার ভিতর কোড করতে হইতো। তারপর এই যে এটা যে হেডিং সেকশন, এই হেডিং সেকশনটা যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখেন এটা S2 ভিতরে মনে করেন ক্লাস দিছে, তারপর পিডিএস, টিএক্স, 3 এক্সেল, তারপর মনে করেন এটার ভিতর ক্রিয়েট নিউ সাইট। সো এগুলো হলো এক একটা স্টাইল, ক্লাস এক একটা স্টাইল। এইচআর এখানে হয়তো বা কোনো রেফারেন্স বা ব্রেক দিছে। হ্যাঁ, এইচআরটা আমি আসলে এইচআর মানে কি একটু দেখি। না, হরিজন্টাল রুল, বুঝতে পারছেন? সো এইচআর মানে হলো হরিজন্টাল রুল। তো এইখানে এই যে এইচআর এখানে যখন সিলেক্ট করছি দেখেন এখানে মাঝখানে একটা আছে, দাগ আছে, দেখছেন? সো এটা হলো সেই হরিজন্টাল রুলার বা রুল। হ্যাঁ, তো এগুলোর জন্য প্রত্যেকটা কিন্তু আমার ম্যানুয়ালি করতে হইতেছে। আর সিএমএস এর সিস্টেমটা হইলো যে আপনার এখানে কি লাগবে, একটা হেডিং লাগবে না? সো এইখানে কয়েকটা বক্স থাকবে, ওই বক্সের ভিতরে আপনার হেডিং, তারপর প্যারাগ্রাফ, কন্টেনার, ইমেজ, লোগো, এই সব সেকশনগুলো আছে। মনে করেন এখানে মনে করেন আমার এখানে হেডিং লাগবে, সো এখানে আছে হেডিং। আপনি কি করলেন, এটা ড্র্যাগ করে এখানে ফালাই দিলেন, তাহলে এখানে একটা কন্টেনার ক্রিয়েট হইলো। ওই কন্টেনারের ভিতরে এখন আপনি কি করতে চাচ্ছেন, যে একটা লোগো, এই সাইডে একটা লোগো আপলোড করতে চাচ্ছেন। তো এই যে এই সেকশনে দেখেন, এই সেকশনে কি একটা লোগো আছে, লোগোটা আপনি কি করলেন, ড্র্যাগ করে এখানে ফালাই দিলেন। তো লোগো সেকশনটা ওপেন হইলো। ওইখান থেকে আপনি যে ফেসবুকে যেমন ফটো বা ইমেজ আপলোড করেন না, ইমেজ আপলোডের মতো এখানে লোগো বসাই দিতে পারতেছেন ইজিতে। আবার এখানে মনে করেন আপনার একটা টেক্সট বসানোর দরকার। সো এইখানে টেক্সটের নামে একটা অপশন আছে, এটা ড্র্যাগ করলেন, এখানে ড্রপ করলেন, বাস এখানে মনে করেন প্যারাগ্রাফ বা টেক্সট লেখার অপশন চালু হইলো, এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারতেছেন। সো এগুলো যে করতেছেন, তারপরে এখানে ব্যাক এন্ডে আপনি কালার ব্যবহার করতে পারতেছেন। সো এগুলোর জন্য আপনার কিন্তু কোনো কোড লাগতেছে না। আর যদি আপনি কোডিং করতেন তাহলে ইন্সপেক্টরে আসি, দেখেন এই যে ব্যাক এন্ডে যে কালার ব্যবহার করছি, এই দেখেন এই কালারের জন্য এই যে বিভিন্ন ধরনের ক্লাস, কোডিং টোডিং হ্যান ত্যান অনেক কিছু আছে। সো এগুলো আমার জানা লাগতেছে, এগুলো কিন্তু এখন আমার জানা লাগতেছে না। সো ব্যাপারটা হইলো এইটাই, সিএমএস সিস্টেমটা হইলো যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো সেটা তৈরি করতে আপনার কোনো কোড জানা লাগবে না। জাস্ট এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মেথড আর কিছু টেকনিক্যাল আছে, ওই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো যারা মনে করেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা কিন্তু আবার ওই যে কোডিং, ম্যানুয়ালি কোডিং করে যারা ওয়েবসাইট তৈরি করতে, ওগুলো আবার পারে না। আবার যারা ম্যানুয়ালি কোড করতে পারে তারা আবার অনেকে ওয়ার্ডপ্রেস দিয়েই করতে পারে না। তো এক একটার জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট হয়। হ্যাঁ, এটা সহজ, এটা হলো যে আমজনতার জন্য। আপনি আমি সবাই বুঝবো এটা, কোডিং তো আর আমরা সবাই বুঝবো না, বুঝতে পারছি? এটাই তো আমরা মনে করেন। আর সবচেয়ে বহুল ব্যবহৃত বর্তমানে ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস, যেহেতু এটা হলো ইজি। সো ম্যাক্সিমাম 50 থেকে 60%-এর উপরে আপনি ক্লায়েন্ট পাবেন যে তারা ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের ওয়েবসাইটটা তৈরি করছে। ওকে, তো ওয়ার্ডপ্রেস দিয়েই করি। খালিদ ফারহানের যে ওয়েবসাইটটা আছে ওইটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে, বা কোন দিয়ে তৈরি করা সেটা আপনি বুঝবেন কিভাবে, এটাও কিন্তু জানতে হবে। কারণ যেহেতু আমরা এসইওর কাজ করতেছি, তো আমাদের কিন্তু ফার্স্টে দেখতে হবে যে ওই যে অডিট করবো, অডিট করে দেখতে হবে যে কোন সিএমএস দিয়ে তৈরি করা। ওই অনুযায়ী আমাদের ওই যে এসইওর সময় আমাদের অনেক কোডিং টোডিং এগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। তো এটার জন্য, বোঝার জন্য ধরেন আমি খালিদ ফারহানি লিখলাম। হ্যাঁ, ওর যে ওয়েবসাইটটা আছে এই যে এটা,
কিছুদিন আগে এগুলা ছিল না, এখন মনে হয় চেঞ্জ করছে, রিডিজাইন করছে ওর ওয়েবসাইটটা, অন্যরকম ছিল আমি দেখছি। তো অন্যরকম ইউআই ছিল, এখন চেঞ্জ করছে। সো আপনি লিখবেন যে আছে, হয়তো বা হাইড করছে, সাইট ম্যাপ অবশ্যই থাকবে, সাইট ম্যাপ ডট এক্সএমএল। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করলে সাইট ম্যাপ থাকে, এই যে সাইট ম্যাপ, বুঝছেন? ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা তো, সো সাইট ম্যাপ অটোমেটিকলি নিয়ে নেয়। তো ওয়েবসাইট টেকনোলজি চেকার, হ্যাঁ, এটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যে কোনো একটাই ঢুকবেন, এখানে এসে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, লুক আপ দিবেন, তো ও আপনাকে সবই দিয়ে দিবে। ওর ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি কি ব্যবহার করা হয়েছে, যেমন পিক্সেল ব্যবহার করা হয়েছে, গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছে, হ্যাঁ, তারপর অ্যাফিলিয়েট ডাব্লিউপি, এটা হয়তো বা কোনো তারপর এই যে ডাটা সেট, এগুলো হলো হয়তো বা ডাটাবেজের কোনো কিছু, হ্যাঁ, ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করছে। এই যে দেখেন এলিমেন্টর, এলিমেন্টর হলো একটা ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি তখন এই যে এলিমেন্টরের মাধ্যমে এটা হলো একটা বিল্ডার, পেজ বিল্ডার, একটা পেজকে সাজানো গুছানো, ওই যে আমার সাইডে যে কন্টেনারগুলো মানে কন্টেন্টগুলো থাকে, ইমেজ, লোগো, প্যারাগ্রাফ, কোনটা আমার দরকার, সেগুলো হলো ওই যে পেজ বিল্ডার লাগে। আর এই পেজ বিল্ডারটা হলো এই যে এলিমেন্টর একটা। তো অনেক পেজ বিল্ডার আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হলো এলিমেন্টর, হ্যাঁ। অনেকই দিছে গুগল ফ্রন্ট এন্ড একুইভাই। তো এখানে এক জায়গায় দেখবেন যে এই যে ওয়ার্ডপ্রেস লেখা, দেখছেন? তো এখান থেকে আমরা বুঝলাম কি যে ওর যে ওয়েবসাইটটা এটা এই যে কারেন্ট, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে সিএমএস, সিএমএস দিয়ে তৈরি করছে কোনটা, ওয়ার্ডপ্রেস দিয়া। বুঝতে পারছি? এটাই। ওকে, এখন আপনার সাইটের নাম দিতে হবে। সো সাইটের নামের ক্ষেত্রে দেখেন যে আমরা কি করতেছি, যে প্যান্থিয়নের একটা মেইন ডোমেন যেটা, সেই মেইন ডোমেনের আন্ডারে আমরা সাবডোমেন ক্রিয়েট করতেছি, আর ওই সাবডোমেন দিয়ে আমাদের টেস্ট করতে দিতেছে। এখন সাবডোমেন জিনিসটা কি, যে এখানে আমি যদি প্যান্থিয়নের এটা বলি যে www.pantheon.io, এটা হলো আর মেইন ডোমেন। এখন একটা মেইন ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন তৈরি করা যায়। কিরকম হইতে পারে, যে contact.pantheon.io, এটা একটা সাবডোমেন হবে। সো ওই contact.pantheon.io তে ওইখানে আবার আলাদাভাবে ওয়েবসাইটের আপনার ডিজাইন থাকবে। মেইন ডোমেনে এক ধরনের ডিজাইন, ওইটা আর এক ধরনের ডিজাইন, কন্ট্যাক্ট রিলিভেন্টই শুধু ডিজাইন থাকবে। আপনি চাইলে আরও একটা নিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, তারপর .pantheon.io। সো এই যে pantheon.ioর আগে একটা ডট দিয়ে আর একটা এক্সটেনশন নাম দিতেছি না, এই ধরনের যদি হয় ওইটাকে বলা হয় সাবডোমেন। ক্লিয়ার? তো ওরা কি করতেছে, যে ওদের মেইন ডোমেনের আন্ডারে আমাকে সাবডোমেন ক্রিয়েট করতে দিতেছে, আর ওইটা দিয়ে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। তো এখন আমার ওয়েবসাইটটা যখন আমি তৈরি করব, তখন দেখেন এখানে কি আছে, dev হাইপেন সাইট হাইপেন নেম ডট পেনশন সাইট ডট আইও। তো এখানে আমি যদি নাম দিই যে আবির দেই, তাহলে আমার ওয়েবসাইটের নাম কি হবে, যে dev হাইপেন আবির ডট পেনথিয়ন ডট আইও। দেখছেন? তো মেইন ডোমেনের আগে কি আমার এক্সটেনশন আছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আবির নামে হয়তো বা অনেকে অনেক অ্যাকাউন্ট খুলছে, সো এটা নাও পাওয়া যাইতে পারে। তারপরও দেখি, তারপরে রিজিয়ন ইউনাইটেড স্টেটস রাখেন, ওয়ার্ডপ্রেস কন্টিনিউ দিই। তো দেখেন অলরেডি এই নামে খুলছে। তো কিছু আপনার নাম জানি কি বললেন? হুম, আবির, আচ্ছা আবির অনিক দিব, আবির অনিক দিলাম, এটা পাইতে পারে, এগুলো যেহেতু আনকমন। তো এটা একটু সময় লাগে এই প্রক্রিয়াটা হইতে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা কমপ্লিট হলো, হ্যাঁ। এরপর ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করি। আচ্ছা, এইখানে এসে আপনার কি করতে হবে, সাইটটা সেট আপ করতে হবে। তো সেট আপের ক্ষেত্রে এই যে সাইট অ্যাডমিন যে সেকশনটা আছে না, এই সাইট অ্যাডমিন সেকশনে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করেন।
আচ্ছা, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা দিবেন, ইউনাইটেড স্টেটস আছে, এটা দিবেন। আচ্ছা, এইখানে এসে হলো সাইট টাইটেল দিব। সো সাইট টাইটেলটা হলো যে আপনি যদি বিজনেস করেন সেই বিজনেসের টাইটেলটা দিবেন। আমরা তো এখন আর বিজনেস সম্পর্কে দিতাছি না, জাস্ট আপনার নামেই করতেছি। সো এটার সাইট টাইটেলের নাম দিয়ে যে আবির। আচ্ছা, ইউজার নেম আর পাসওয়ার্ড প্যান্থিয়ন দিয়ে যখন খুলবেন, এটাই হলো এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার লগ ইন করতে হবে। আপনি পরবর্তীতে যখন লগ ইন করবেন, মানে ওয়ার্ডপ্রেসে ঢুকবেন, তখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো প্যান্থিয়নের ক্ষেত্রে আপনি ইউজার নেম অ্যাডমিন রাখবেন, আর এখানেও পাসওয়ার্ডের ক্ষেত্রে ইউজার নেম অ্যাডমিন কেন রাখবেন, কারণ প্যান্থিয়নে ক্যাশ ইস্যু আছে, যে আমরা যদি অন্য কোনো ইউজার নেম আর পাসওয়ার্ড দিই, অনেক সময় এটা লগ ইন নেয় না সেম ইউজার নেম পাসওয়ার্ড দিলে। অ্যাডমিন আর অ্যাডমিন দিলে কখনো প্রবলেম হয় না। আর নিজের যখন ওয়েবসাইট থাকবে তখন ওইখানে আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে যেটা হার্ড হয় সেই সিকিউরিটি দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো এখানে কনফার্ম পাসওয়ার্ডের কথা বলতেছে, এটা হলো ভেরি উইক না, সো কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটা দুর্বল পাসওয়ার্ড ঠিক চেকমার্ক করে দিতে হবে। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে এই যে ইমেল ব্যবহার করছেন সেটা দিয়ে দিবেন। ওকে, এখানে একটা জিনিস দেখেন যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে একটা অপশন আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ওই যে আমি ফার্স্ট একটা কথা বলছিলাম যে আমি যখন এই ওয়েবসাইটটা তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমি চাই না যে গুগল আমার ওয়েবসাইটে ঢুকুক, আইসা ইন্ডেক্স করুক বা ডাটাগুলো দেখুক, কারণ ভাঙাচোরা অবস্থা, ওই অবস্থায় দেখলে তার কাছে নেগেটিভ সিগন্যাল চলে যাবে। তো ফার্স্ট অবস্থায় আপনার কি করতে হবে যে এই জিনিসটা ডিসকারেজ করে দিবেন। তো এখন ডিসকাস করলেই যে সে এ আসবে না এরকমও না, এখানে একটা কথা বলছে যে ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিনস টু অনার দিস রিকোয়েস্ট। সো সার্চ ইঞ্জিন যদি মনে করে এটা আসলে রিকোয়েস্ট অনার করা দরকার তাহলে করবে, আদারওয়াইজ করবে না। কিন্তু আমরা এটা ডিসকারেজ সিলেক্ট করে দিব। ওকে, কিন্তু আপনি মেইনলি ডিসকারেজ করতে পারবেন হলো ওই যে রোবট ডট টেক্সটের মাধ্যমে। সো আমরা এখান থেকেও ডিসকারেজ করবো, প্লাস রোবট ডট টেক্সটের মাধ্যমে ব্লক করে দিব, যাতে কোনোভাবেই সে না ঢুকে। সো দুইভাবেই ব্লক করব। সো এরপরে কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা হয়ে গেছে, এখন আমরা লগ ইন করবো। তো এই যে .io পর্যন্ত এটা হলো আপনার কি ওয়েবসাইট নেম। ওকে, আচ্ছা, তো এটা হলো আপনার কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। মূলত এইটাই আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এই ব্যাকএন্ড থেকেই আপনি সকল ধরনের কার্যক্রম করতে পারবেন। আর এইখানে যে ভিজিট সাইটসের যে অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, এটা হলো আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। কিছু আছে, সো এখানে কি আছে, একটা ব্লগ আছে, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, মানে এটা একটা পোস্ট। আর কয়েকটা মনে করেন আছে, পেজের লিঙ্ক আছে, যেমন অ্যাবাউট পেজ, এগুলা জাস্ট পেজ অবস্থায় আছে, মানে লেখাগুলাই আছে কিন্তু এগুলার পেজও ক্রিয়েট করা নাই। এটা হলো ব্যাপার। সো এই যে দেখেন যে পোস্ট আছে না, এখানে আমি আসা যে কোনো কিছু পোস্ট করতে পারবো। সো পোস্ট করলে ওইটা কি আসবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে ব্লগ সেকশনের আন্ডারে পোস্টগুলো দেখাবে। আর এই হ্যালো ওয়ার্ল্ডে যখন ক্লিক করব বা এই পোস্টে ক্লিক করব তখন ওই পোস্টটাই নেওয়া যাবে। তো এখানে এই যে মানুষ কমেন্ট করতে পারবে বা আদার যে ফিচারগুলো এগুলো দেখাবে। এরপর আসেন মিডিয়া আমরা যে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য বিভিন্ন ইমেজ ভিডিও ব্যবহার করব, সেটা হলো এই মিডিয়া সেকশনে দেখতে পারবো কেমন। এরপর আসেন পেজেস। সো পেজেসের ক্ষেত্রে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করব, যেমন এই যে ব্লগের জন্য একটা পেজ, অ্যাবাউটের জন্য এফিকিউ। সো এরকম যতগুলো পেজ আমাদের ক্রিয়েট করা দরকার আমরা কোথা থেকে করব, এই পেজেস সেকশন থেকে। এই যে দেখেন পেজেসে আসলাম, এখানে দুইটা পেজ ক্রিয়েট করা আছে, একটা হলো কি প্রাইভেসি পলিসি, একটা হলো স্যাম্পল পেজ। আপনি এই যে অ্যাড পেজে আসবেন, এই অ্যাড পেজ থেকে এই আপনাদের পেজগুলো করতে পারবেন। ওই যে যেটা বলছিলাম যে যেমন এখানে কিছু সেকশন থাকে, যেমন দেখেন প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, দেখছেন। সো অনেক অপশন আছে। সো আপনার প্যারাগ্রাফ বসানো দরকার, এটা এখানে আনবেন, এনে এসে ফালাই দিবেন। দেওয়ার পর এই যে প্যারাগ্রাফ সেকশন ওপেন হয়ে গেল, এখানে আপনি এখন টাইপ করবেন।
সো এইভাবে বিভিন্ন সেকশন আছে, এইভাবে আর কি ডেভেলপাররা ডেভেলপ করে। ওকে, সো জাস্ট আমি এখন বেসিক আইডিয়া দিতেছি, আপনাকে কিন্তু শিখাইতেছি না। কিন্তু আপনি যখন এসইও করবেন এই বেসিক জিনিসগুলো আপনার ধারণা থাকতে হবে। আপনার ডেভেলপার হইতে হবে না, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে কিছু জিনিস সবসময় তো আর ডেভেলপার হেল্প পাবেন না। সো কিছু জিনিস যাতে আপনি নিজে করতে পারেন। ক্লিয়ার? এরপর কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে, এই যে কমেন্ট সেকশন, অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে এইখানে আপনি বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতে পারবেন। আপনি এক একটা থিম ব্যবহার করলে যে আপনার ওয়েবসাইটটা আসলে কিরকম দেখাবে, সো সেই অনুযায়ী আপনি থিম চুজ করতে পারবেন। সো এগুলো যদি না হয়, এই যে অ্যাড থিমে আসবেন, এই অ্যাড থিমে এসে আরও অনেক এক্সট্রা থিম দেখা যায়। সো এই থিমের মডেল অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটকে বিল্ড করতে পারবেন। বুঝতে পারছেন? সো আপনার ওয়েবসাইটটা আসলে যেই মডেলে সেই অনুযায়ী আপনি করতে পারবেন। এরপর আসেন প্লাগইনের কাজটা হলো, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, ধরেন আমাদের ফোনে ক্যালকুলেটর নেই, সো ক্যালকুলেটরটা আমার ব্যবহার করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, সেই ক্ষেত্রে আমি ওই যে প্লে স্টোরে যাইতাম, অ্যাপল ফোন হইলে অ্যাপ স্টোরে যাইতাম, ওইখান থেকে আমি ডাউনলোড করে এটা ব্যবহার করতাম। তো ওয়ার্ডপ্রেসটা ওরকম, যে এই যে অ্যাড প্লাগইন সেকশনে আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করব, সো ডেভেলপ করার জন্য অথবা আমরা যখন এসইও করব বা অন্য কোনো কাজ করব, তখন আমাদের অনেক ধরনের প্লাগইনের প্রয়োজন হবে। সো এই প্লাগইনগুলা সাহায্যে আমি ইজিতে আমার ওয়েবসাইটের এই কাজগুলা করতে পারবো। না হলে আমি আর, এখানে তো প্লাগইন আছে, আর যারা ম্যানুয়ালি ওয়েবসাইট ডেভেলপ করে তাদের আবার এই প্লাগইনের মতো যে কাজগুলো সেগুলো আবার কোড করে বসাইতে হইতো, সো ওগুলো অনেক ঝামেলা। সো এইখানে ইজিতে আমি কি করতে পারি, ধরেন মনে করেন আপনার ওয়েবসাইটে ক্যালকুলেটর ফিচার আনবেন। সো ক্যালকুলেটর ফিচার আনতে হলে কি ওই যে অ্যাপসটা সে যে ডেভেলপ করছে সকল ধরনের কোডিং করে ওই ফিচারটা বসাইতে হইতো না? আর এখানে আপনি ইজিতেই ওই কোডিং ছাড়াই এখানে বসাই ফেলাইতে পারতেছেন। সো শুধু এইটা না, অনেক ধরনের আছে। সো আমরা আস্তে আস্তে আসবো, জাস্ট বুঝে রাখেন প্লাগইন হলে একটা অ্যাপ স্টোরের মতো, এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন ওয়ার্ডপ্রেসের। ক্লিয়ার? আচ্ছা, ইউজারের ক্ষেত্রে মনে করেন নিজে হইলো একজন ইউজার, আপনি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস আরো কয়েকজনকে দিতে চাইতেছেন। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাড ইউজারে এসে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, তাকে পাসওয়ার্ড, তারপর সে তার রোলটা কি হবে। অ্যাডমিনিস্ট্রেটর তো আপনি নিজেই, সো অ্যাডমিনিস্ট্রেটরটা দিবেন না, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। সো ওই যে রোল অনুযায়ী তাকে আপনি আপনার দিবেন। আর মনে করেন যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তাহলে যারা আপনার খুব পরিচিত কাছের লোক তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিবেন, আদারওয়াইজ দিবেন না। হ্যাঁ, ওয়েবসাইট কিন্তু নিয়ে যাইতে পারে। ওকে, এরপরে টুলসের ক্ষেত্রে যদি আসি, এখানে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। সো এখানে থিম ফাইল এডিটর। সো থিম ফাইল এডিটরে যদি আসি, তাহলে আমার ওয়েবসাইটের যে ব্যাকএন্ডের যে ডাটা, এই যে কোড, এখানে এসে আমি সেই কোডগুলা মনে করেন আপনি নিজে এই জিনিসটাই আপনি কোড ব্যবহার করে ডেভেলপ করতে পারবেন। বুঝতে পারছেন? যেমন 404.html, এটার যদি আমি কোড যাই, এই যে এইটা, এরপরে যদি মনে করেন ওই যে হেডার ফাইল লাগে আমার, ফুটার ফাইল, এগুলো যদি আমি এডিট করতে চাই, তাহলে header.php এখানে আছে, থিম, জেসন, প্যাটার্ন। সো এক থিমে এই যে এটার ভিতরে দেখেন header.html। সো header.html আছে, আমাদের লাগবে PHP। সো এখানে আমি header.html করতে পারবো। সো একটু খুঁজতে হবে যে header.php ফাইলটা কই আছে। সো ওইখান থেকে আমি হেডার সেকশন করতে পারবো। তারপর ফুটার, এই যে দেখেন ফুটার, এই যে footer.php। ওকে, তো এটার ভিতরেই header.php পাবেন। এই যে header.php, এখানে এসে আমাদের এই যে বিভিন্ন ধরনের কোড আমি ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তো ক্লাস তো আছে, এখন ক্লাস তো বুঝতে পারছেন? সো এখানে আপনি চাইলে ম্যানুয়ালি কোডিং করে এগুলো আপডেট করতে পারেন, আর যদি না চান তাহলে এই যে এখান থেকে। তো মূলত যারা ওই যে ডেভেলপার, তার মানে ওয়ার্ডপ্রেসটা তো আর ম্যানুয়ালি কোড করার জন্য না, আমরা ওই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি কাজগুলো করি। এটা হলো বিষয়। সো এখন আমরা যে জিনিসটা করব, যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, দেখবেন যে ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো আপনার ই কমার্স ওয়েবসাইট নিয়ে আসে।
সো আমরা সব ওয়েবসাইট নিয়েই আমাদের ফ্যামিলিয়ার থাকতে হবে। সো মূলত আমরা কি ই-কমার্স টাইপ ওয়েবসাইটগুলো বেশি কাজ করব। সো এখন আমাদের ওয়েবসাইটটা তো একবার ভাঙাচোরা, এটা আসলে কি অপটিমাইজ করবো আর মানুষকে কি দেখাবো? প্র্যাকটিস করার জন্য তো একটা ভালো মানে একটা ওয়েবসাইটের ডিজাইন লাগে, তাই না? তো ধরেন এখন আমরা এই ডিজাইন পারি না, তো সেক্ষেত্রে কি করার আছে? সেক্ষেত্রে একটা অপশন আছে যে কিছু ডেভেলপাররা তারা একটা ওয়েবসাইট ডেভেলপ করে ওইটার যে ব্যাকএন্ডের যে ডাটা, ওইটা টেমপ্লেট আকারে মনে করেন আমাদের ব্যবহার করতে দিতেছে। সো ওইটা যদি আমি এখানে আপলোড করি, তাহলে ওই ওয়েবসাইটের মতো হুবহু মনে করেন পেজ ক্রিয়েট হয়ে যাবে, পোস্ট ক্রিয়েট হয়ে যাবে, প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে, এভরিথিং ক্রিয়েট হয়ে যাবে। সো ওইটা দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। ও আপনি চাইলে আপডেটও করতে পারবেন নিজে নিজে। সেটা কিভাবে করবো সেটা দেখেন। তো এটার জন্য আপনার কি করতে হবে? অ্যাপিয়ারেন্সে আসবেন। অ্যাপিয়ারেন্সে এসে অ্যাড থিমে আসবেন। এখান থেকে একটা থিম ইনস্টল করবেন, সেটা হলো এই যে রয়্যাল এলিমেন্টর। হ্যাঁ, রয়্যাল এলিমেন্টর কিট, এই থিমটা ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন। আচ্ছা, এটা অ্যাক্টিভেট করার পর এই যে প্রথমে এরকম আসবে যে ওয়েলকাম টু রয়্যাল এলিমেন্টর কিট। এখানে এসে কি করবেন? গেট স্টার্টেড ক্লিক করবেন। তো এটাই ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর দেখেন এখানে কয়েকটা জিনিস আসছে। জিনিসগুলা কি? এলিমেন্টর আসছে। ওই যে এলিমেন্টর কি, ওই যে কিছুক্ষণ আগে যে খালিদ ফারহানের এটা দেখালাম, যে এলিমেন্টর হইলো ওই যে আপনাকে বিভিন্ন ধরনের যে ব্লক এক্সট্রা কিছু ফিচার দিবে, যেটার মাধ্যমে আপনি পেজ বিল্ডার, এটা একটা পেজ বিল্ডার, এটার মাধ্যমে পেজের যত ধরনের কন্টেন্ট আছে এগুলো আপনি সাজাইতে পারবেন এলিমেন্টরের মাধ্যমে। ওকে, তারপর বিভিন্ন টেমপ্লেট বা এই যে রয়্যাল এলিমেন্টরের যে অ্যাডভান্স ফাইল, এটা আমাদের অ্যাড হয়েছে এখানে। এতক্ষণ কিন্তু এগুলো ছিল না। আরও অনেক কিছু আসবে, যে জিনিসগুলা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডেভেলপার যেই থিমগুলো ব্যবহার করছে বা ফাইলগুলো ব্যবহার করছে, এগুলো সব এখানে আসবে। আর ওগুলো এক একটা প্লাগইন। এই যে এলিমেন্টর, টেমপ্লেট, এগুলো হলো এক একটা প্লাগইন। এই যে দেখেন প্লাগইনের কাজ কি? এই যে এলিমেন্টর এখন এই ফাইলটা লাগবে, যেটা দিয়ে আমি আমার পেজটা বিল্ড করব। তো সেটা কই পাবো? এই প্লাগইন অপশনে। বুঝতে পারছি? সো অ্যালাউ এন্ড কন্টিনিউ দেই এখানে এসে। তো দেখেন এইখানে রেডিমেড কতগুলো ওয়েবসাইট তৈরি করা আছে, দেখতেছেন? সো এই ওয়েবসাইটটা আমরা মূলত কি করব? এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট পিক করব, পিক করে ওইটা ইনস্টল করব। তারপর ওইটা দিয়ে আমরা ওই যে অন পেজ এসেও ওয়েবসাইট, এই দেখেন এর মধ্যে কিছু প্রিমিয়াম ফিচার আছে। ওকে, সো প্রিমিয়ামগুলো তো আপনার টাকা পয়সা লাগবে। ফ্রি কিছু দেখি যে ফ্রি কি আছে আমাদের জন্য। কিছু কিছু পেজ আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে। কিছু কিছু ওয়েবসাইটে এক পেজের ভিতরেই সব কিছু থাকে স্টাইল। সো এটা ডিপেন্ড করে। এই যে এটা একটা কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, সো এটা আমি ইনস্টল করব। সো আপনার এটা ইনস্টল করলে কি হবে? আপনার ওয়েবসাইটের কাইন্ড অফ এরকম দেখাবে যে হোম পেজ, এটা হলো প্রোডাক্ট পেজ, এটা হলো আপনার কি পেজ, প্রোডাক্ট ডিটেল, এটা হলো সব পেজ। হ্যাঁ, তারপর হলো কার্ট, অ্যাড টু কার্ট করলে কীরকম দেখাবে। এরপর ব্লগ সেকশন, এখানে আপনি যেগুলো ব্লগ পোস্ট করবেন এই সেকশনে দেখাবে। ব্লগ ডিটেলস, ব্লগ পড়তে পারবেন। আর এটা হইলো কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, সো ইম্পোর্ট টেমপ্লেট কিট, এটার ভিতর সব কিছু আছে। এই কিটটা এখন আমি কি করব? ইম্পোর্ট করব। সো এটাও ইনস্টল হইতে কিছুক্ষণ সময় লাগবে। সো এই পেজটা বানাইতে, এই ওয়েবসাইটটা বানাইতে যেই ধরনের প্লাগইন দরকার, যা দরকার সব আপনার এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আর আমরা যখন ম্যানুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট করব, তখন কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। না, এটা ওরা জেপিজি বা অন্য ফরম্যাটেও করতে পারে। সো এখন ডেভেলপাররা বিভিন্ন ফরম্যাটে করতেই পারে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি দেখি যে সাইটের লোডিং স্পিড খারাপ, তো সেই ক্ষেত্রে এসবিজি ফরম্যাটে বলবো যে তুমি এটা এসবিজি ফরম্যাটে আপলোড করো। আর এসবিজি ফরম্যাটটা আর ডেভেলপার বানাবে না, এটা আবার আপনার মনে করেন ডিজাইনার, সে তাকে বলবো যে এসবিজি ফরম্যাটে বানাই দাও।
আর ডেভেলপারের কাজ আপলোড করে দেওয়া। আর তাও যদি সাইটের স্পিড ওরকমভাবে না হয়, তো সেক্ষেত্রে ক্লাউড স্টোরেজেই করব। সো ক্লাউডে আমার ইমেজটা আপলোড থাকবে, জাস্ট লিঙ্কটা আমি যেখানে আমার ইমেজ বসানো দরকার ওখানে বসাই দিব। তাহলে ক্লাউডেই লোড নিবে, জাস্ট ইমেজটা এখানে শো করবে। তাহলে ইমেজ যতই ভারী হোক না কেন হালকা দেখাবে। তো ইম্পোর্ট ফিনিশড, হ্যাঁ। তো এখন ভিজিট সাইটে যাই, দেখেন আপনার ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এটা ই করে দিই, এ দেখেন ই-কমার্স প্রোডাক্ট, যেহেতু আমার ই-কমার্স টাইপের না, ই-কমার্সের জন্য ই-কমার্স, তারপর প্রোডাক্ট আপলোড করতে হয়, পেমেন্ট মেথড সেট আপ করতে হয়। ওকে, সব কিছু কিন্তু এখন আইসা পড়ছে, এই যে অ্যানালাইটিক্স, মার্কেটিং, সব কিছু আমার কাছে আইসা পড়ছে। এখন আমি দেখেন এইটা হলে এখন আপনার ওয়েবসাইট হয়ে গেছে, দেখছেন? এই যে আপনার প্রোডাক্ট পেজ। তো এখান থেকে যদি আপনি মনে করেন একটা প্রোডাক্টে যান, এই যে প্রোডাক্ট কি করতে হবে, সো এগুলা কিন্তু আমাদের এসইও করবো। এই যে আমরা যখন প্র্যাকটিক্যাল করবো না, তখন এগুলা কিভাবে আমরা এসইও করবো, এখানে কি কোন টাইটেল দিব, এখানে কি ডেসক্রিপশন দিব, তখন আমাদের এসইও পার্ট। সো আমাদের মূলত এসইও করতে হলে কি প্র্যাকটিস করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইটটা এখন আমাদের তৈরি করা শেষ, এরপরে আমরা ধীরে ধীরে বাকি কাজগুলা করব। বুঝতে পারছি? তো বাসায় এই যে আজকে যে জিনিসটা দেখাইলাম, নিজে নিজে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে এটা হোমওয়ার্ক দিবেন। ক্লিয়ার? আমি যা যা করছি এই জিনিসগুলোই হোমওয়ার্ক থাকবে।